ঈশিতা কি যেন একটা ফাইল দেখছিল। তখন আমি ওর ডেস্কের সামনে গিয়ে দাঁড়াই। কি বলবো, কিভাবে বলবো, এসব যখন ভাবছি তখন ও মুখ তুলে তাকালো এবং আমি ওর চেহারায় এক অবিশ্বাস আর বিস্মিত ভাব ফুটে উঠতে দেখলাম। অবাক কেন হবে না বলুন? যে মানুষটা গত 1 বছরে একবার তার কাছে আসেনি, আর আজ যদি নিচ থেকে সামনে এসে দাঁড়াই, অবাক হবারই কথা। আমি খানিকটা ইতস্তত ভাব নিয়ে বললাম, আপনার সাথে কি কয়টা কথা বলা যাবে? বিস্মিত ভাবটা কাটিয়ে উঠে ঈশিতা বলল, হ্যাঁ অবশ্যই। অফিসিয়াল কিছু? না, অফিসিয়াল না, আনঅফিসিয়াল। বলা যাবে? হ্যাঁ, যাবে না কেন? বসুন, বসে বলুন। আমি বসলাম। কিভাবে বলবো ঠিক বুঝতে পারছিলাম না। আসলে এরকম পরিস্থিতিতে আগে পড়িনি তো, আর এর জন্য আমি নিজেই দায়ী। আমি নিজেই আমার চারিদিকের এমন আবহাওয়া তৈরি করে রেখেছি যে এরকম করাটা আমার জন্য বেমানান। ঈশিতা বলল, কোনো সমস্যা হয়েছে নাকি? না না, কোনো সমস্যা হয়নি। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আগামীকাল কি আপনার কোনো স্পেশাল প্রোগ্রাম আছে? কাল তো ছুটির দিন। না, তেমন কিছু নাই। কেন বলুন তো? আমি খানিকটা শঙ্কা নিয়ে বললাম, আগামীকাল দুপুরে কি আমার সাথে লাঞ্চ করা যায়? ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আমার কিছু বলার ছিল আপনাকে। ঈশিতা এবার সত্যি সত্যি অনেক অবাক হলো, খানিকটা খুশিও হলো মনে হলো। ওকে, নো প্রবলেম। গ্রেট, তাহলে কাল 1:30টার দিকে স্টার কাবাবে। ঈশিতা সম্মতিতে মাথা নাড়ালো। আমি পৌঁছে যাব। থ্যাঙ্কস। নিজের ডেস্কে ফিরে এলাম। খানিকটা হালকা লাগছিল মনের ভিতর, যদিও এখনও জানি না কাল ঈশিতাকে সব কিছু বলতে পারবো কি না। যদি না বলতে পারি, মনের মধ্যে শান্তি পাবো না কিছুতেই। আমি জানি এসব কথা বলার কোনো মানে নেই, তবুও নিজের মনের শান্তির জন্য এটা আমাকে করতে হবে। জীবনের দ্বিতীয়বার আমি আর আফসোস করতে চাই না। ছোটবেলা থেকেই আমি খুব চুপচাপ স্বভাবের ছিলাম। চুপচাপ থাকা একটা কারণ হলো, আমি কিছু বললে মানুষ কী ভাবে এটা খুব একটা ভাবার বিষয় ছিল। বিশেষ করে মেয়েদের এটা বেলায় এই বোধটা ছিল, আমি যদি কোনো মেয়ের সাথে কথা বলতে যাই, মেয়েটা কি না কি ভাববে, যদি ইগনোর করে, যদি এইরকম হাজারো যদির কারণে কারোর সাথে ঠিকভাবে মেশা হয়নি। তাই বলতে গেলে একা একাই কেটেছে আমার দিনগুলো, এখনও কাটছে। কলেজে পড়ার সময়ও আমি এরকম একাই ছিলাম, কিন্তু একটা পরিবর্তন আসলো আমার মধ্যে। সেটা হলো, হুট করে আমি একটা মেয়ের প্রেমে পড়ে গেলাম। মেয়েটার নাম ছিল লাবণী, কিন্তু নিজের স্বভাবের কারণে কোনোদিন লাবণীকে আমি বলতে পারিনি সে কথা। একা একাই ভালোবাসতাম, একা একাই কষ্ট পেতাম। দেখতে দেখতে আমাদের কলেজের দিন শেষ হয়ে গেল। আমাদের এইচএসসি পরীক্ষার আগেই লাবণীর বিয়ে হয়ে যায়। সেদিন খুব কষ্ট পেয়েছিলাম, তার থেকে বেশি কষ্ট পেলাম আরেকটা কথা জানার পর। ভার্সিটিতে আমাদের কলেজেরই একটা মেয়ে আমার ডিপার্টমেন্টে পড়তো। এই মেয়েটা লাবণীর বান্ধবী ছিল। একবার বাড়ি থেকে ঢাকা আসার সময় ওই মেয়ের সাথে সাথে এসেছিলাম। ওর কাছ থেকে আমি জানতে পারি যে লাবণী মনে মনে আমাকে পছন্দ করত, কিন্তু আমার দিক থেকে কোনো সাড়া পায়নি বলে ও আর এগোয়নি। কথাটা জানার পর বুকের মাঝে যেন হু হু করে উঠল। যদি আমি একটু সাহস করে আমার পছন্দের কথা বলতাম, তাহলে আজ জীবনটা কত সুন্দর হতো। তারপর এই আফসোসটা আমাকে খুব পীড়া দিত। আবার আরেকটা আফসোসের কারণ হতে চলেছে। একটু দেরি যদিও হয়ে গেছে, তবুও মনকে এইটুকু বলতে পারবো যে আমি বলতে পেরেছি আমার মনের কথা। আমি ঈশিতাকে বলতে পেরেছি, হোক না একটু দেরি। ঈশিতা বছরখানেক আগে আমাদের অফিসে জয়েন করেছে। তারপর আবার সেই একই কাহিনী হলো। একা একাই কেটে যাচ্ছিল জীবন, তবুও ঈশিতা নতুনভাবেই আবার আমার হৃদয়ে জুড়ে গেল। আমি ঈশিতার প্রেমে পড়লাম, কিন্তু বলতে পারলাম না কিছু। একা একাই ওকে নিয়ে ভাবতাম, আর ওকে অনেক চিঠি লিখতাম।
চিঠি না, মেইল করতাম, কিন্তু মেলগুলো পাঠানো হয়নি কোনো দিন, হয়তো পাঠানো হবে না কোনো দিন, কেবল সেভ করে রাখতাম। এভাবেই দিন চলে যাচ্ছিল, কিন্তু কদিন আগে শুনতে পেলাম যে ঈশিতার বাগদান হয়ে গেছে। হায় হায়, এবারও একই ঘটনা ঘটবে? আমার কথাগুলো ওকে বলা হবে না? আবার সেই আফসোস করতে হবে? তখনই সিদ্ধান্ত নেই যে ঈশিতাকে অন্তত আমার মনের কথাটা আমি জানাবো। ও যাই ভাবুক, বাকি জীবন আমি আরেকটা আফসোসের বোঝা আমি বইতে পারবো না। স্টার কাবাবে যেতে যেতে ভাবছি যে ঈশিতা কখন যে আসবে কে জানে, কিন্তু গিয়ে দেখলাম ও আমার আগে চলে এসেছে। আমাকে আসতে দেখে এগিয়ে এলো হাসি মুখে। একটু কি দেরি হয়ে গেল? না না, ঠিক আছে, মাত্রই এলাম আমি। দোতলায় প্রচুর ভিড়। তিনতলায় বসলাম কোনার দিকটার একটা টেবিলে, মুখোমুখি। কি যেন বলবেন বলেছিলেন? আমি তখনই কোনো কিছু বলতে পারিনি। বললাম, হ্যাঁ বলবো, এই জন্যই আসা। আচ্ছা, তার আগে আমার একটা কথার উত্তর দিন। আপনি এত গম্ভীর হয়ে থাকেন কেন? আমি আমার জীবনে এত কম কথা বলার মানুষ দেখিনি। প্রত্যেকটা কথা মেপে মেপে, দরকারের একটা বেশি কথা না। এরকম কেন? আমি কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। একটু হাসার চেষ্টা করলাম। আমার কি মনে হয় জানেন? ও আবার বলা শুরু করলো। আপনার এমন একটা বাচাল মেয়ের সাথে বিয়ে হবে যে আপনাকে কথা বলে বলে বিরক্ত করে ফেলবে। বলে ঈশিতা হাসি শুরু করলো। আমি চুপচাপ ওর হাসি দেখতে লাগলাম। ও আবার বলল, রাগ করলেন না তো? আপনার বউকে বাচাল বললাম। এবার আমি একটু হাসলাম। বউ? আচ্ছা জানেন, আমি না খুব অবাক হয়েছিলাম যখন কাল আপনি এলেন। শুধু আমি না, পুরো অফিস এটা নিয়ে আলোচনা করছে। কি বলেন এইসব? সত্যি? কেন? কেন মানে? এটা কোনো আলোচনার বিষয় না? যে মানুষটা কখনো বিনা প্রয়োজনে কারোর সাথে একটা কথাও বলে না, সে যদি কাউকে লাঞ্চ করার জন্য নিজে থেকে বলে, এটা আলোচনার বিষয় হবে না? আমার খানিকটা অস্বস্তি লাগে। আল্লাহই জানে কাল অফিসে কি হবে। ঈশিতা আবার বলল, আচ্ছা, সেই কখন থেকে আমি বকবক করে যাচ্ছি, বলবেন তো আপনি? হুম। তারপর বলতে শুরু করলাম, আজ অনেক কথা বলার আছে। মনের শান্তির জন্য আমাকে বলতে হবে। আমি আমার কথা শুরু করি। একদম ছোটবেলা থেকে কেমন ছিলাম, কেন এত কম কথা বলি। তারপর লাবণীর কথা বললাম। সব কিছু শুনে ও বলল, আপনার জন্য খারাপ লাগছে, লাবণীর জন্যেও। বেচারি কখনো জানলও না যে আপনি তাকে পছন্দ করতেন। আর একটু চেষ্টা করলে আজ সব কিছু অন্যরকম হতে পারত। আমি বললাম, কিন্তু ও আমাকে বলতে পারতো, ও তো আমাকে পছন্দ করত। আপনি কেন বলেননি? আমি তো এমনই। দেখুন অয়ন, একটা কথা শোনেননি? মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। আমরা মেয়েরা সব সময় প্রপোজ পেতে চাই, করতে নয়। এটাই স্বাভাবিক নিয়ম, এমনই হয়ে আসছে। আর আমাদের কালচারটাও এমন কথা বলে। যদিও মন কোনো কোনো কথা শোনে না, তবুও মেয়েদের পক্ষে আগ বাড়িয়ে মনের কথা বলার বড় কঠিন। আমি বুঝলাম ঈশিতা কি বলতে চাইছে। যা বলার আমাকেই বলতে হবে। আমাকে চুপ থাকতে দেখে ও বলল, আমাকে এত কথা বললেন, ভালো লাগলো। এভাবে নিজের মনের কথাগুলো মানুষের সাথে শেয়ার করবেন, বিশেষ করে বন্ধুদের সাথে। তাহলে দেখবেন ভালো লাগবে। খানিকটা নীরবতা। তারপর ও বলল, আর কিছু বলবেন না? মনে মনে বললাম, বলবো না মানে? আসল কথা তো বলাই হয়নি। আমি যে তোমার প্রেমে পড়েছি এটা তো বলতেই হবে, কিন্তু কিভাবে বলবো, কিভাবে? এসব ভাবতে ভাবতে দেখলাম ঈশিতা আমার দিকে চেয়ে আছে। আসলে আরও কিছু বলতে চাচ্ছিলাম। ঈশিতা খুশি খুশি গলায় বলল, বলুন, আমি তো শোনার জন্য এসেছি। যদিও আমি অনেক কথা বলি, কথা শুনতেও আমার অনেক ভালো লাগে। আর আপনার কথা শুনতেও আমার অনেক ভালো লাগছে। আসলে বলতে চাইলাম আমি তোমাকে ভালোবাসি, কিন্তু মুখ দিয়ে বের হলো আপনার নাকি বাগদান হয়ে গেছে। কে বললো আপনাকে? হয়নি। আমি খুব চাচ্ছিলাম না হোক, আল্লাহ যেন না ঠিক হয়। ও হাসল।
না মানে এখনো হয়নি, তবে হবে। আশার যে আলো জ্বলছিল তা আবার নিভে গেল। তবে এখনও তো হয়নি। এখন যদি বলি, ও কি রাজি হবে? চান্স কি আছে? না হলে না হবে, বলবই, এখনই বলবো। ঈশিতা, বলুন। খাবারের অর্ডার দেই? হ্যাঁ, দেওয়া যায়। যাস শালা, কি বলতে চাইলাম আর কি বের হলো। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করি। এই লাইনগুলো বলা এত কঠিন কেন? না, আমাকে বলতেই হবে। আবার চেষ্টা করা যাক। ওকে, রেডি, 1 2 3। কি খাবেন? কাচ্চি নাকি অন্য কিছু? মনে হলো নিজের গালে জোরসে একটা চড় মারি। বেটা বেকুফ, এই সহজ কথাটা বলতে পারিস না? খাওয়ার সময়ও চেষ্টা করলাম, দুবার বলতে গেছি, দুবারই গলায় ভাত আটকে গেছে। ভাত না, বিরিয়ানি আটকে গেছে। খাওয়ার সময় ও টুকটাক কথা বলছিল, ওর পরিবারের কথা, বন্ধুদের কথা। শুনতে ভালো লাগছিল, বাট কামের কাম তো হচ্ছে না কিছুই। ওকে কি তাহলে বলতে পারবো না? এমন কেন? স্টার কাবাব থেকে যখন বের হলাম তখন প্রায় বিকেল। ঈশিতা এখনই চলে যাবে, ওকে কি বলতে পারবো না? ও হাঁটছে, আমি ওর পাশে। ওর জন্য রিক্সা ঠিক করতে যাব, এমন সময় ঈশিতা বলল, অয়ন সাহেব। আমি ওর দিকে তাকালাম। জি। আমার কেন জানি মনে হচ্ছে আপনি আমাকে যা বলতে চেয়েছিলেন তার সবটা বলেননি। হ্যাঁ, তোমাকে বলা হয়নি যে তোমাকে ভালোবাসি। কথাটা বললাম মনে মনে। বাস্তবে আমি কথা হারিয়ে ফেললাম, কি বলবো বুঝতে পারছিলাম না। ও বলল, কোনো কাজ নেই তো আর? আমি মাথা নাড়াই। চলুন লেক পাড়ে গিয়ে বসি, আরও কিছুক্ষণ গল্প করা যাক আপনার সাথে। ওর সাথে হাঁটতে খুব ভালো লাগছিল। আমি আসলে ভাবতেই পারিনি যে ও লেকের পাড়ে আসতে চাইবে। আমার তো মনে হলো গেল, আর বুঝি ওকে বলা হলো না। অবশ্য এখনও যে ওকে বলতে পারবো তার কোনো নিশ্চয়তা নাই। এই জায়গাটা সুন্দর না? সুন্দর। আসুন ওই জায়গাটায় বসি। গাছের নিচে একটা ফাঁকা বেঞ্চ দেখিয়ে বলল। নিজের মনের মধ্যে অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। আমরা এখানে বসে কথা বলছি, আর পাশ দিয়ে যাওয়া লোকজন যাচ্ছে, আমাদেরকে দেখে ভাবছে আমরা প্রেমিক প্রেমিকা। ঠিক যেমনটা আমি ভাবতাম যখন এখানে আসতাম। জোড়াদেরকে দেখে ভাবতাম কত সুখেই না ওরা আছে। আর আজ আমাদেরকে একসাথে দেখে ওরা নিশ্চয়ই এক কথাই ভাবছে, ইস, ওদের ভাবনাটা যদি সত্যি হতো। হঠাৎ ঈশিতা বলল, কি এত ভাবছেন? কিছু না, এমনি। অয়ন সাহেব, আপনি তো আজ অনেক কথা বললেন, যদিও আমার মনে হচ্ছে এখনো কিছু বলার বাকি আছে। এবার আমি কিছু কথা বলি। হ্যাঁ, অবশ্যই। কিন্তু আপনাকে কথা দিতে হবে যে আপনি রাগ করবেন না। রাগ করব কেন? আমি খানিকটা অবাক হলাম। না, কথাটা রাগ করার মতোই। আমি খানিকটা অন্যায় করেছি। অনেক দিন আপনাকে কথাটা বলার চেষ্টা করেছি, কিন্তু আপনার গাম্ভীর্যের জন্য সাহস হয়নি। আজ বলার একটা সুযোগ এসেছে, বলবো? বলুন। কিন্তু কথা দিন রাগ করবেন না। আচ্ছা, কথা দিলাম। তবে আমি একটা কথা দিতে পারি যে আমার কথাগুলো শোনার পর আপনি আপনার বাকি কথাগুলো মনে হয় বলতে পারবেন। ঈশিতার কথা শুনে আমি খানিকটা ধাঁধায় পড়ে গেলাম। বাকি থাকা কথা ও কি তাহলে বুঝতে পেরেছে? গড নোস। আমি বললাম, আপনি নির্ভয়ে বলুন। ঈশিতা খানিকটা সময় নিল, তারপর ওর কথা বলা শুরু করলো। আপনার কি মনে আছে প্রায় মাস দুয়েক আগে আপনি ছুটি নিয়েছিলেন? নিয়েছিলাম। তখন আপনার কাজ সামলানোর দায়িত্ব আমার উপর এসে পড়ে। আমি দরকার পড়লে মাঝে মাঝে আপনার ডেস্কে যেতাম। একদিন আমার পিসির নেট কানেকশনটা কেন চলে গেল, সবারটা ঠিক, কেবল আমারটা নাই। তাই আমি আপনার পিসিতে বসে কাজ করছিলাম। এটা আমার প্রথম অন্যায়। ও খানিকটা চুপ করলো। আমি মেইল চেক করার জন্য ইয়াহু ওপেন করি, কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট থেকে সাইন আউট করেছিলেন না, তাই সরাসরি আপনার অ্যাকাউন্টে ঢুকে পড়ি।
ঈশিতা আমার দিকে তাকায়, মনে হয় বোঝার চেষ্টা করে আমার মনের অবস্থা। দেখুন, এটা কিন্তু আপনার ভুল। আপনি সাইন আউট কেন করেননি? তারপর আপনি কি করলেন? আমি সাইন আউট করতেই যাচ্ছিলাম, তখন ও চুপ করে যায়। তখন তখন আমার চোখ গেল ড্রাফট ফোল্ডারের দিকে। OMG, ঈশিতা এসব কি বলছে? ওখানে তো সব মেলগুলো সেভ করা আছে, যেগুলো আমি ওকে পাঠাতে চেয়েছিলাম কিন্তু পাঠাইনি। তারপর আমার হার্টবিট বেড়ে গেছে ততক্ষণে। ও বলল, ড্রাফটে 171টা মেসেজ ছিল। খুব কৌতূহল হলো দেখার জন্যে, জানেন। জানি এটা অন্যায়, তবুও না করে পারলাম না। ফোল্ডার ওপেন করে আমি যেন আকাশ থেকে পড়লাম। 171 মেসেজই আমার কাছে লেখা। আমি এত অবাক হলাম, এতগুলো মেসেজ প্রায় বছর খানেক ধরে আপনি লিখেছেন, কিন্তু একটাও সেন্ড করেননি। সেদিন সারা দিন আমি ওই মেসেজগুলো পড়েছি আর অবাক হয়েছি। আমি কোন দিন কি পড়ে এসেছি, কি খেয়েছি, কার সাথে কথা বলেছি, সব আপনি লক্ষ্য করেছেন। সত্যি বলছি, আমি আশ্চর্য হয়ে গেছি। আপনি কিভাবে আমাকে দেখতেন বলেন তো? আমি কি বলবো? আমার মুখ থেকে কথা বের হচ্ছে না। ওর দিকে তাকাতেই আমার লজ্জা লাগছে। মেলগুলোতে এমন কোনো কথা নেই যে আমি লিখিনি। তার মানে ও সব জানে? ও বলল, আমি জানার পরও আমি লক্ষ্য করতাম, কিন্তু আমি এখনো বুঝতে পারিনি। এটা কি ঠিক করেছেন আপনি? কোনো মতে বললাম কথাটা। ঠিক করিনি, ঠিক, কিন্তু ও কথাটা শেষ করল না, রহস্যময় হাসি দিল। আমার একটা কথা খুব জানতে ইচ্ছা করলো। বললাম, একটা কথা জানতে চাইব। আমার এঙ্গেজমেন্ট? ও হেসে ফেলল। ওটা সত্যি না। আমি কেবল দেখতে চেয়েছিলাম যে কথাটা আপনার কানে গেলে কি হয়, এবং ফলাফল দেখতেই পাচ্ছেন। আমি অপ্রস্তুতের মতো খানিকটা হাসি। ঈশিতা বলল, তবে? আবার কি হলো? আমি বললাম, তবে তবে কথাটা কিন্তু আপনাকে বলতে হবে মুখ ফুটে। আমি আবার ঝামেলায় পড়ে গেলাম। কিন্তু তুমি তো জানো। ও হাসলো খানিকটা, বলল, এইটা ভালো, কিন্তু ওই লাইনটা বলতেই হবে, তোমাকেই বলতে হবে। আমার চেহারা দেখে ও আবার বলল, এরকম চেহারা করে লাভ নাই। যদি বলো ভালো, না বললেও ভালো। আমাদের মধ্যে কলিগের রিলেশনই থাকবে। তুমি মেইলে লিখে লিখে ফোল্ডার ভরে ফেলবে, এভাবেই চলতে থাকবে। আমি যে কিভাবে বলি কথাটা, তবে পরিস্থিতি এখন আমার অনুকূলে। কেবল একটা লাইনই আমাকে বলতে হবে। আমি কিছু বলছি না দেখে ও বলল, তুমি বলবে না? সব কিছু তোমার ফেভারে, তবুও এই একটা লাইনটা বলা এত সমস্যা? ওকে ফাইন অয়ন সাহেব, আমি চাই। অফিসের কলিগের সাথে এত সময় বাইরে থাকাটা ঠিক না। আর শোনো, সারা জীবন বসে বসে আফসোসি করো। টাটা। ও উঠে যেতে চাইল। তখন ঠিক কি হলো আমি জানি না, আমি ঠিক বলতেও পারবো না। ফট করে ওর হাত ধরে ফেললাম। ভালোবাসি। একটু মনে হয় জোরে বলা হয়ে গেছে। দেখি যে কয়েকজন ঘুরে তাকিয়েছে আমার দিকে। কি বললে? ওর হাত তখনও ধরা। এবার আসতে বললাম, ভালোবাসি। ওর চোখের দিকে তাকিয়ে ও বসলো আমার পাশে, হাসি মুখে বলল, আবার বলো। ভালোবাসি তোমাকে, ভালোবাসি। গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।